ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। বাংলাদেশ বলতেই রপ্তানির তালিকায় প্রথমেই মাথায় আসবে ইউরোপ, আমেরিকা, কানাডা। কিন্তু এই পরিচিত গণ্ডির বাইরেও আছে অজস্র সম্ভাবনার দরজা। এসব বাজারে রপ্তানি বাড়ালে একদিকে যেমন দেশের আয় বাড়বে, অন্যদিকে একটি বাজারে সমস্যা হলেও বিকল্প পথ খোলা থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই বিকল্প বাজারে আমাদের প্রস্তুতি কতটুকু? উদ্যোক্তারা কি জাপান, মধ্যপ্রাচ্য কিংবা মধ্য এশিয়ার বাজারগুলোতে আমাদের সুযোগ সুবিধা আর প্রণোদনার কথা জানেন, নাকি আমরা শুধুমাত্র পরিচিত বাজারেই ঘুরপাক খাচ্ছি? এসব নিয়েই আজ টালিখাতার আলোচনা। বিকল্প বাজারে রপ্তানি বাড়ানো যায় কিভাবে? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খান রতন এবং আরও আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। আমি একটু শুরু করতে চাই আব্দুল খান রতন, আপনাকে দিয়ে। যেমনটি বলছিলাম, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া বাণিজ্য বা রপ্তানি বাণিজ্যের সাথে আপনি অনেকদিন ধরেই যুক্ত আছেন, কাজ করছেন, তাই আপনাকে দিয়ে শুরু করব। অস্ট্রেলিয়ার মতো নতুন কোনো রপ্তানি বাজার যদি আমাদের দেশের উদ্যোক্তারা ধরতে চায় বা সেখানে রপ্তানি করতে চায়, প্রথমেই তাদেরকে কি ধরনের বাধার সম্মুখীন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অস্ট্রেলিয়া বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অনেক দিনের, কিন্তু গত 10 বছরে আমাদের রপ্তানি বাণিজ্যের হার আমাদের মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। এটার মূলত প্রধান কারণ হচ্ছে অস্ট্রেলিয়া আমাদের কিন্তু ডিউটি ফ্রি মার্কেট, আনটিল 2030 পর্যন্ত ডিউটি ফ্রি মার্কেট। আমরা দেখবেন যে সারা বিশ্ব যেখানে ইউএসএ যে টেরিফ বসাচ্ছে, সেই টেরিফ নিয়ে কিন্তু সবাই চিন্তিত, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার মার্কেটটা এখন পর্যন্ত আমাদের জন্য ডিউটি ফ্রি মার্কেট এবং সেখানে প্রচুর সম্ভাবনা আছে এবং আমাদের ওখানে রপ্তানি বাড়ানোর অনেক সুযোগ রয়েছে ওখানে। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে গত বছর 2024-এ আমরা একটা এক্সপো করার উদ্যোগ নেই। সামহাও সেই এক্সপোটা আমরা গত বছর করতে পারিনি, কিন্তু সেই এক্সপোটা কন্টিনিউ আমরা এবছরের অক্টোবরের 1 এবং 2 অক্টোবরে সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক্সপোটা করার উদ্যোগ নিয়েছি এবং আশা করি আমাদের এক্সপোটা আমরা করতে পারবো। এবং বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টর থেকে অনেক আমরা সাড়া পেয়েছি এবং অনেকেই আগ্রহ প্রকাশ করছে এক্সপোতে জয়েন করার জন্য। আমরা মনে করি যে এক্সপোটা যদি আমরা সফলভাবে করতে পারি বিভিন্ন সেক্টর নিয়ে, আপনারা জানেন যে আমাদের যে তৈরি পোশাক আমাদের প্রধান রপ্তানি এখন পর্যন্ত বাংলাদেশের, এবং অস্ট্রেলিয়ান মার্কেটেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার যে বাণিজ্য সম্পর্ক, যে আমরা যে এক্সপোর্টটা করি ওখানে, সেখানের মূলত 90%ই কিন্তু আরএনজি প্রোডাক্ট, এবং সেই মার্কেটে কিন্তু অন্যান্য আরো সেক্টর আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারি। তার মধ্যে ধরেন আমাদের চামড়া এবং জি জনাব রতন, এই যে আপনি বলছেন যে ডাইভার্সিফিকেশনের বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু তার আগে মাহফুজ কবির, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, গত 10 বছরে অস্ট্রেলিয়াতে রপ্তানি বেড়েছে এবং বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তারা অস্ট্রেলিয়ার বাজারটা ধরতে চান, কারণ সেখানে ডিউটি ফ্রি মার্কেট। এই যে এই সুযোগটা বাড়ছে অস্ট্রেলিয়াতে, আমরা চাইলেই রপ্তানি করতে পারছি, কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমরা দেখি যে আসলে জনাব রতন যেমনটি বলছিলেন, শুধুমাত্র পোশাক 90% পোশাক যে রপ্তানি করা হয়, সেখানে 90% পোশাক রপ্তানি করা হয়ে থাকে। এর বাইরে উনি বলছিলেন যে ডাইভার্সিফিকেশনের কথা। আসলে অস্ট্রেলিয়া বাজারে কি ধরনের চাহিদা থাকতে পারে বাংলাদেশি পণ্যের, এবং গুণগত বা মানসম্পন্ন কোন ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করতে পারি? আপনার কাছ থেকে একটু জানতে চাইব। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার বাজার সম্পর্কে আমার ধারণার মূল জায়গাটা হচ্ছে যে আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করেছি, তো ওই সময় তো দেখতে পেয়েছি যে মানুষ আসলে খুবই ইজি গোয়িং এবং তারা সব ধরনের ভালো পণ্যেরই কিন্তু কদর বোঝেন। এটা একটা দিক। আরেকটা হলো যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে, প্রায় সব স্টেটেই আছে, তো সেখানে কিন্তু বাংলাদেশের প্রোডাক্টের চাহিদা দিন দিন বাড়ছে। আবার ভারতীয় অনেক মানুষ এখানে থাকেন, সাউথ এশিয়ার যে একটা বিশাল কমিউনিটি, ওইখানে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টের একটা বড় রকমের এক্সপানশনের সুযোগ রয়েছে। তো সুতরাং তৈরি পোশাকের পাশাপাশি যেমন ফুটওয়্যার আছে, লেদার প্রোডাক্ট আছে, এবং এটি ছাড়াও কিন্তু অনেক এগ্রিকালচারাল আইটেম সেগুলো থাকতে পারে, জুট বেসড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হতে পারে। তো এই সমস্ত বিষয়ে আমি মনে করি যে অনেক অনেক সম্ভাবনা আছে বাংলাদেশের পণ্যের
ডাইভার্সিফিকেশনের। তো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে এই এলডিসির আন্ডারে যে সুবিধাটা পাচ্ছি, আমরা শতভাগ না পেলেও প্রায় 93-94% যে প্রোডাক্ট সেগুলো কিন্তু ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই, এবং সেটা কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের পরে আমরা একটা ব্রিদিং বা ট্রানজিশন পিরিয়ড পাবো। তো সেই সময়টাতে আমরা এটা করতে পারবো। তবে এখন যেহেতু আরএমজির একটা বড় ডমিনেন্স রয়েছে, মানে 90%-এর মতো প্রোডাক্টে, তো অন্য প্রোডাক্টগুলো আসতে পারে। আমি মনে করি যে এটা তারা যেহেতু ওপেন মাইন্ডেড এবং যে কোনো ধরনের ভালো প্রোডাক্ট যদি হয় তাহলে সেটা নেওয়ার জন্য তারা উৎসাহী। তো এবং বাংলাদেশের সঙ্গে একটা পরিচিতি আছে সাধারণ অস্ট্রেলিয়ানদের, সেটা হচ্ছে ক্রিকেটের কারণে। তো সুতরাং বাংলাদেশকে তারা ভালো একটা দেশ হিসেবে জানেন এমনিতেই, যে সম্ভাবনাময় দেশ হিসেবে। তো সুতরাং এটার একটা ভালো ইউটিলাইজেশন কিন্তু আমরা করতে পারি। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছে ওখানে পড়াশোনা করতে। তো সুতরাং এই একটা আমাদের যে যারা ডায়াসপোরা রয়েছেন তাদের মাধ্যমে এবং পুরো যে এই সাউথ এশিয়ান যে কমিউনিটি তার মাধ্যমে, এবং একই সঙ্গে যেহেতু বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার একটা ভালো সুন্দর সম্পর্ক আছে, তো এটার মাধ্যমে আমরা কিন্তু ডাইভার্সিফিকেশনের উদ্যোগটা গ্রহণ করতে পারি। জি, জনাব রতন, আপনি শুনছিলেন যে পোশাকের বাইরেও ফুটওয়্যার, লেদার, জুট পণ্য অর্থাৎ পাটজাত পণ্যের বেশ চাহিদা রয়েছে, আমরা যেমনটি শুনছিলাম। কিন্তু এই ধরনের পণ্য যদি আমরা রপ্তানি করতে চাই, একজন উদ্যোক্তাকে ঠিক কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় আপনি একটু জানাবেন। ধন্যবাদ। আসলে বাধার সম্মুখীন বলতে আমি বুঝি যে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের পণ্যটাকে ওখানে উপস্থাপন করা। আমরা যে উদ্যোগটা নিয়েছি যে এক্সপোর্টটা করার জন্য, এটা অন কাইন্ড অফ সিঙ্গেল কান্ট্রি ফেয়ার, কিন্তু যেহেতু আমরা দুই দেশকে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ বিজনেস এক্সপো নামে আমাদের যে এক্সপোর্টার নাম দিয়েছি। এটার কারণ হলো মূলত যে দুই দেশের পণ্যটাকে যদি আমরা সমানভাবে না হলো 90% আমাদের পণ্য এবং অস্ট্রেলিয়ান যে প্রোডাক্টগুলো আমরা অস্ট্রেলিয়া থেকে আমদানি করে থাকি তাদেরকে যদি একত্রিত করতে পারি তাহলে কিন্তু এটার আমাদের মানে আমাদের চেষ্টাটা কিন্তু সফল হবে এবং আমাদের জন্য প্রসেসটা কিন্তু অনেক ক্ষেত্রে ইজি হয়ে যাবে। এবং আপনি হয়তো আরো জেনে থাকবেন যে জুট প্রোডাক্ট, লেদার প্রোডাক্টের পাশাপাশি কিন্তু আমাদের অস্ট্রেলিয়াতে এখনো স্কিল পিপলের মানে ভেরি মাচ বিগ শর্টেজ। আমরা যদি আমাদের স্কিল ম্যান পাওয়ার যদি আমরা সাপ্লাই দিতে পারি সেটা কিন্তু একটা বড় ক্ষেত্র হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে আছে স্কিল বলতে নার্সিংটা আমাদের বাংলাদেশে যে নার্সিং এর যে সিস্টেম সেটা ওখানে অ্যাকনোলেজ করে না, কিন্তু অন্যান্য যে আমাদের বিশেষ করে ওল্ড হোম বা ওখানে এনডিএস এর যে প্রজেক্ট গুলো আছে সেখানে কিন্তু যদি আমরা ভালোভাবে এখানে ইনস্টিটিউশন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের সাথে সাথে দক্ষ জনশক্তিও কিন্তু অস্ট্রেলিয়াতে রপ্তানি করা কিন্তু সম্ভব। জি, জনাব মাহফুজ কবির, আশা করছি আপনিও এই বিষয়টির সাথে একমত হবেন। এবং এখানে একটি বিষয় বলে রাখি, উনি যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক বাঙালি ব্যবসায়ী আছেন যারা আসলে ওইখানে গিয়ে সফল উদ্যোক্তা। একটা বিষয় হচ্ছে তাদের সাথে একটি আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি আমরা বলি তাদের সাথে, এবং অস্ট্রেলিয়ান যেসব পণ্যের বিষয়ে উনি বলছিলেন যে একটি এক্সপো করা হবে, জনাব রতন বলছিলেন এক্সপো করা হবে যেখানে অস্ট্রেলিয়ান বিভিন্ন পণ্য এখানে প্রদর্শন করা হবে। তো আপনি কি মনে করছেন যে এই দুইভাবেই আসলে রপ্তানিটা বাড়ানো যেতে পারে? অবশ্যই আমি মনে করি যে এই এক্সপো কিন্তু একটা বড় ইনস্ট্রুমেন্ট হতে পারে, এবং এটার মাধ্যমে আসলে বাংলাদেশের পণ্য সম্পর্কে তারা পরিচিত হতে পারেন। বিশেষ করে আমাদের যারা ডায়াসপোরা তারাও এটাতে হেল্প করতে পারেন, এবং একই সঙ্গে আমাদের যে মিশন আছে অস্ট্রেলিয়াতে, আমাদের হাই কমিশন, সেখানে কিন্তু তারাও সবসময় আমাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে। এবং আমি তো আমার পরিবার সহ এখানে ছিলাম। এই অস্ট্রেলিয়াতে আমার মেয়ের জন্ম হয়েছে, আমার ছেলে লেখাপড়া করেছে এখানে। তো যার ফলে আমরা কিন্তু মোটামুটি জানি যে যেহেতু তারা খুবই ইজি গোয়িং এবং খুবই ওয়েলকামিং আর কি, যে তারা সব রকমের কালচারকে অ্যাকসেপ্ট করে। তো এই কারণেই আমাদের এই এক্সপোর্টটা শুধুমাত্র ক্যানবেরা তো হচ্ছে ক্যাপিটাল সিটি, অন্য যে সমস্ত টেরিটরিগুলো আছে, যে প্রভিন্সগুলো আছে, প্রত্যেকটা জায়গাতেই এক্সপো করা যায়। এবং তারা কিন্তু এই বাংলাদেশের পণ্যগুলোকে খুব সহজে সাদরে গ্রহণ করবে যদি এগুলো বৈচিত্র্যময় মানসম্পন্ন পণ্য হয় তাহলে সেগুলোতে। তো এবং এই কারণে আমি মনে করি যে যেমন আমাদের প্রত্যেকটা স্টেটে এরকম করতে হবে আর কি, এক্সপো গুলো করতে হবে, এবং একই সঙ্গে ওদের অনেকটা যে কমিউনিটি সেন্টার বা ওদের নিজস্ব যে সমস্ত অ্যাসোসিয়েশন গুলো আছে, আমাদের প্রত্যেকটা স্টেটে কিন্তু বাংলাদেশে অ্যাসোসিয়েশন আছে। তো তাদের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলোকে কিন্তু ওই এক্সপানশনের জন্য, ওরিয়েন্টেশনের জন্য ব্যবস্থা নিতে পারি, এবং তারা হেল্প করতে পারে আমাদের এক্সপোর্টে। এইভাবে করে আমি মনে করি যে অনেক বড় সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার বাজারে আমাদের পণ্য পরিচিত করানোর, এবং সেই জায়গাগুলোতে আর কি যে বাংলাদেশের পণ্যের রপ্তানিটা বাড়ানোর।
জি, এবং উনি ম্যান পাওয়ারের কথা বলছিলেন দক্ষতা অর্জনের মাধ্যমে, কিন্তু আমরা সেখানে আমরা দেখেছি এর আগেও যে অস্ট্রেলিয়ান সরকার কিন্তু আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার জন্য তারা বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন। জনাব মাহফুজ কবির এবং জনাব রতন, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসছি। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায়। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। শুরুতেই আমি একটু বিরতির পর যেতে চাই জনাব রতন আপনার কাছে। সরকার এখন যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি হলো বিকল্প একটি রপ্তানির বাজার তারা খোঁজার চেষ্টা করছেন। এই সময় আসলে সরকারের এই উদ্যোগটা কতটুকু কার্যকরী হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি কার্যকরী তখনই হবে যখন সরকার বলবে যে আমরা এই উদ্যোগটা নিতেছি, সেটা কার্যকরী করার জন্য কিন্তু ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে হবে। যারা মূলত ব্যবসাটা করবে তাদের যদি সম্পৃক্ত করা না যায় এবং সেই সেক্টর গুলাকে যদি হেল্প না করে গভর্নমেন্টের থেকে, তাহলে কিন্তু এটা শুধু মুখের কথা মুখে থেকে যাবে। তাহলে কিন্তু আমাদের জন্য আসলে কাজের কাজ কিছুই হবে না। আর আমি আরেকটু ইনফরমেশন আপনাকে দিতে চাচ্ছি, যেহেতু বলেন বিকল্প বাজার সম্পর্কে। আমাদের অস্ট্রেলিয়ার যে মার্কেট, আমরা আরএমজি সেক্টরে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আমরা হয়তো নাম্বার 2 বা নাম্বার 3 সাপ্লায়ার, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আছি নাম্বার 5-এ। মাত্র আমরা যে এক্সপোর্টটা করি অস্ট্রেলিয়াতে আরএমজি প্রোডাক্ট, সেটা করি অস্ট্রেলিয়ান মার্কেটের মাত্র 10 থেকে 11%। এবং ওখানে কিন্তু বড় বাজারটা দখল করে আছে চায়না প্রোডাক্ট। সেখানে কিন্তু আমাদের এই বাজারটাকে আমি মনে করি যদি ভালোভাবে যদি ইউজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ডাবল করা সম্ভব। মানে উইদিন ফিউ ইয়ার্স এর মধ্যে আমাদের এই আরএমজি প্রোডাক্টটাও কিন্তু ডাবল করা সম্ভব। তবে আমি বলবো যে সরকারের কাছে আবেদন থাকবে, শুধু মুখে না বলে যে কাজে যেভাবে যে বিভিন্ন দেশে যে মিশন গুলো আছে, যেমন আমাদের অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান হাই কমিশন আছে, তাদেরকে আরো উদার হতে হবে। আমরা যারা প্রাইভেট অর্গানাইজেশন, আমাদের অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম যে প্রাইভেট অর্গানাইজেশন, আমরা চেষ্টা করি বাংলাদেশের সাথে, যেহেতু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বাংলাদেশে, আমরা যদি অনেক দিন থেকে অস্ট্রেলিয়াতে থাকি, তারপর আমাদের সবসময় চেষ্টা থাকে দেশের জন্য কিছু করা। আর সেটার জন্যই কিন্তু আমরা এই ধরনের এক্সপো বা বিভিন্ন সেমিনার আমরা আয়োজন করে থাকি। এখানে যদি আমাদের হাইকমিশনের সাপোর্ট পাওয়া যায়, ভালো সাপোর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে আরো কাজটা অনেক ইজি। জি, আমরা প্রত্যাশা করছি আসলে সরকার যেহেতু উদ্যোগটা নিয়েছে, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের যাতে এর সাথে সংশ্লিষ্ট করা যায় সেই বিষয়টি নিয়েও হয়তো সরকার ভাবছে। কিন্তু মাহফুজ কবির, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই সরকারের এই সিদ্ধান্ত ঠিক এই সময়ে এসে আসলে কেমন ভাবছেন আপনি? যে এখন তো অর্থনৈতিক একটা এমনি টালমাটাল পরিস্থিতিতে আছে, পাশাপাশি বৈশ্বিক একটি অস্থিতিশীল পরিস্থিতিও কিন্তু রয়েছে। সরকার কি পারবে আসলে বিকল্প বাজার খুঁজতে বা ধরতে? হ্যাঁ, ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই যে টালমাটাল পরিস্থিতি, হ্যাঁ, অস্থিরতা, এর মধ্যে আসলে কাজ করতে হবে। তার কারণ অন্যেরা যখন অন্য বিষয় নিয়ে ব্যস্ত, মানে সারা পৃথিবীতে আধিপত্য ক্ষমতা ওগুলো নিয়ে তারা চিন্তা করছে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিকভাবে কতটা লাভবান হওয়া যায় এবং বাণিজ্যিক দিক থেকে কতটা সুবিধা আদায় করা যায়। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিষয়ে খুবই উৎসাহী বলে আমি ব্যক্তিগতভাবে জানি। হ্যাঁ, আমি ওখানে গিয়েছি, থেকেছি। তো এখন এই সুযোগটাই গ্রহণ করা যে বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আরএনজি সহ অন্যান্য যে নতুন নতুন পণ্য, তো সেই বৈচিত্র্যমূলক পণ্য নিয়ে তাদের কাছে যেতে হবে। এবং সেটা যদি সরকার সহযোগিতা করে, বিশেষ করে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একই সঙ্গে আমাদের হাই কমিশন অস্ট্রেলিয়াতে যারা আছে, তো তাদের দিক থেকে বিশেষ করে যে কমার্শিয়াল উইং, তারা যদি একটু প্রোঅ্যাক্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সময়টাতে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষে খুবই সুবিধাজনক একটা অবস্থায় যাওয়া সম্ভব, মানে অন্তত পণ্য রপ্তানির ক্ষেত্রে। এবং এই সুযোগটা আমি মনে করি যে এই সময়ে অন্তর্বর্তী সরকার এটা নিতে পারে। তার কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু খুবই সিরিয়াস আমাদের এই যে পণ্য বৈচিত্র্যকরণ এবং রপ্তানি বাড়ানো, এবং একই সঙ্গে যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, দুইটা জায়গাতেই কিন্তু তারা সাংঘাতিকভাবে কাজ করার চেষ্টা করছে। এবং একই সঙ্গে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, সেখানকার যিনি উপদেষ্টা, তিনিও কিন্তু খুবই ঐকান্তিকভাবে চেষ্টা করছেন যে কিভাবে আমাদের রপ্তানি বাড়ানো যায়। তো এখন এই সুযোগে আসলে আমাদের যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, যারা ইতিমধ্যে আসলে এই যে এক্সপো যেটা হতে যাচ্ছে সেখানে সহযোগিতা করছে, তো তার সঙ্গে আসলে আমাদের যে ফরেন মিনিস্ট্রি, তার একটা ফাইন টিউনিং হতে হবে এবং আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটাকে একটু স্ট্রং করতে হবে। যদি এটা করতে পারি, আমি মনে করি যে এই সময়ের মধ্যেই
আসলে আমাদের বাণিজ্য সম্পর্ক বিভিন্ন দেশের সাথে এটা বাড়ানো জি, যেতে পারে। এবং জনাব মাহফুজ কবির, এখানে আমি একটু বলতে চাই, জনাব রতন আসলে যেমনটি বলছিলেন যে ব্যবসায়ীদের এখানে তিনি আরো বেশি উদ্বুদ্ধ করার কথা বলছিলেন। আমরা জানি যে এখন এসএমই খাতে, আমরা একটু ফুটেজেও দেখছিলাম এসএমই খাতে বিভিন্ন পণ্য, এই পণ্যগুলোর প্রতি দেশে যেমন একটি আগ্রহ রয়েছে, মানুষের দেশে চাহিদা রয়েছে, বিদেশে কিন্তু এই পণ্যগুলো যথেষ্ট চাহিদা রয়েছে যতটুকু আমি জানি। তো এই এসএমই খাতের উদ্যোক্তাদের যদি আমরা রপ্তানিতে আরো বেশি আগ্রহী করে তুলতে চাই, এবং সেক্ষেত্রে সরকারি যে সহায়তার কথা উনি বললেন, যেমন উনি এক্সপোর কথা বললেন এবং সহযোগিতা বাড়ানোর কথা বললেন, সেক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিতে পারে? না, এসএমইর জন্য বাংলাদেশের কিছু মানে নীতিগত বিষয় আছে, যেমন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা ব্যাংকের মাধ্যমে, তো তাদেরকে আরো বেশি যে এই যে বিশেষ করে আমাদের যে পণ্য রপ্তানি সেখানে উৎসাহিত করা। এবং আসলে এসএমইর পক্ষে তো একা এই পণ্য রপ্তানি করা সম্ভব নয়, তাদের যে বান্ডেল হয়ে গ্রুপ করে যদি বড়দের সঙ্গে আসলে এই পণ্যগুলো রপ্তানি করে তাহলে এটা হতে পারে। এবং একই সঙ্গে এই আসলে বছরে একবার নয়, কয়েকবার সমস্ত স্টেটগুলোতে এক্সপো গুলো করতে হবে, এবং এই জায়গাতে আসলে সরকারের সহযোগিতা দরকার। একদিকে এসএমই ফাউন্ডেশন বাণিজ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে, অন্যদিকে আমাদের মিশন যেটি আছে অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে, তো সেই মিশনগুলো আসলে তাদের যে কমার্শিয়াল ইউনিয়ন মাধ্যমে এই এক্সপো গুলো করতে সহায়তা করবে, অন্তত যে প্রাতিষ্ঠানিক সহায়তা, প্রশাসনিক সহায়তা সেগুলো দিবে। এইভাবে করতে পারলে আমি মনে করি যে প্রচারে কিন্তু এই ব্যবসা বাণিজ্য হয়। তো জি, সেইভাবে করে আসলে আসলে জনাব আমাদেরকে রতনই কাজ বলছিলেন যে প্রচারই প্রসার, এবং এই প্রসারের মাধ্যমে কিন্তু বিকল্প বাজার খুঁজে পাওয়া সম্ভব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে আমাদের টালি খাতা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।